বাংলাদেশে পোশাক নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে বিবি রাসেল, মাহিন খান, শবনম ফেরদৌসী এবং লিপি খন্দকারের নাম জানেন না এমন কেউ হয়তো নেই। কেউ হয়তো দেশীয় পোশাককে আন্তর্জাতিক বাজারে পরিচিত করেছেন, আবার কেউ হয়তো আন্তর্জাতিক নকশাকে দেশীয় নকশার সঙ্গে মিলিত করে একটা ফিউশন তৈরি করেছেন। কেউ আমাদের নতুন নতুন উদ্যোক্তাদের দেশের মাটির সঙ্গে এবং বিদেশের মাটির সঙ্গে পরিচিত করে তুলেছেন। কেউ হয়তো বিদেশের মাটিকে, বিদেশের ডিজাইনকে আমাদের দেশীয় সংস্কৃতির সাথে মিলবন্ধন করেছেন। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি সেহরিন আপু, ফারহানা সেহরিন আপু, তিনি আমাদের এই ব্লক বাটিক এই নকশাকে নিজের মতো করে নিজস্ব মোটিভে নিজস্ব ডিজাইন করে একটা নতুন ফিউশন তৈরি করেছেন। সো এই ব্যাপারটা খুবই চমকপ্রদ। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা ফারহানা সেহরিন আপুর জানা অজানা অনেক কথা জানবো। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং ২১শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পে আমি উপস্থিত আছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন সেই প্রতিভাময়ী নারী যিনি ফারহানা সেহরিন। আমরা তার সঙ্গে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমি তো আমার মতো করে আপনার পরিচয়টা দিলাম, আপনি আপনার নাম এবং কি কি করেন একটু আমার দর্শকদের বলবেন। আমার নাম হচ্ছে ফারহানা সেহরিন রেজবিন। আমি আমার একটা ছোটখাটো উদ্যোক্তা হিসেবে আমি আছি। আসলে নিজেকে এখনো ছোটই বলবো, এখনো ওভাবে কিছু হয়ে ওঠেনি। আর হচ্ছে আমি আমার স্বপ্ন পূরণের আশায় পথ চলছি। আমি বেসিক্যালি ব্লক, বাটিক, টাইডাই, মোমবাটিক এগুলোর উপরেই আমার কাজটা একটু বেশি করি। আর সেই সাথে আমার কিছু ফুডের আইটেমও আছে। আমারটা হচ্ছে ন্যাচারাল ডাইং এর উপর আমি কাজ করছি, সেটা এবং কাপড়ে এবং খাবারে দুটোতেই আমি কাজ করে যাচ্ছি। আর আমার কাজটা আমি বেসিক্যালি চেষ্টা করি, আসলে এই কাজগুলো তো সবাই করছে কম বেশি, তা আমি এটাকে নিজের ডিজাইন বা নিজের মেধাটা, নিজের আশা বা নিজের স্বপ্ন বা নিজের নিজস্ব রং তুলি দিয়েই কাজগুলো করার চেষ্টা করি। চমৎকার। আপু আপনি হচ্ছে জন্ম এবং বেড়ে ওঠাটা কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে, আসলে আমি চাঁদপুর ফরিদগঞ্জের মেয়ে, কিন্তু আমার জন্ম হচ্ছে চট্টগ্রামে। আচ্ছা। আমি চট্টগ্রামে জন্ম হয়েছে, বড় হয়েছি, পড়াশোনা সবকিছু ওখান থেকেই। আচ্ছা। ওখান থেকে আমি শেষ করে আসছি। আচ্ছা, এখন ঢাকায় থাকছি আর কি। আচ্ছা আপু, ছোটবেলায় কি আপনার মনে হতো যে বড় হয়ে সবাই আমাকে হচ্ছে ফারহানা সেহরিন নামেই চিনবে, অমুকের বউ তমুকের স্ত্রী এরকম চিনবে না, এরকম কি ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। এটা আমার খুব ছোটবেলা থেকেই একটা আশা ছিল, ইচ্ছাও ছিল, আমার নামই আমাকে সবাই চিনবে। চমৎকার, খুব ভালো বলেছেন। আচ্ছা আপু, এবার একটু বলবেন যে আপনি মানে কেন এই বুটিক ব্যবসা বা আপনি যে ব্লক বাটিক, টাইডাই, মোমবাটিক মানে এইগুলোকে কেন বেছে দিলেন? আপনি তো খাবারে যেতে পারতেন বা অন্য কিছু করতে পারতেন। আসলে ব্লক বাটিক, টাইডাই বা আমার যে দেশীয় পণ্য নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা। আমি আসলে আমার দেশকে অনেক ভালোবাসি, আমার দেশের মাটি, আমার দেশের আবহাওয়া। আর আমি চাচ্ছি আসলে আমার দেশে যে আমাদের যেটা কালচার বা আমাদের যেটা আমরা যে পোশাক আশাকগুলো পরি, আমাদের দেশীয় পণ্যকে বাইরের বিশ্বে সেটাকে কিভাবে আরো সুন্দরভাবে, আরেকটু আকর্ষণীয়ভাবে, আরেকটু অন্যভাবে এটা প্রেজেন্ট করা যায়, সেটা একটা ছোটখাটো প্রয়াস চালাচ্ছি এখনো। চমৎকার চমৎকার। আপু আপনি এটা কবে থেকে শুরু করেছেন আপনার এই উদ্যোগটা? আমি আসলে আমি কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল আপু আপনার সাথে, আমি বলেছিলাম যে আমি স্টুডেন্ট লাইফ থেকেই আসলে এগুলা কাজ করি, বা আমি তখন নিজের জন্য করতাম, আর বিয়ের পরেও করেছি, কিন্তু এখন নিজে কিছু করব এটাকে এখন চিন্তা করছি সবার মাঝে ছড়াই দিয়ে যাই। এক সময় আমরা সবাই চলে যাব, আমার যেন কিছু থাকে। আচ্ছা আচ্ছা, চমৎকার। একটা মহৎ উদ্যোগ আছে আপুর কাজে। তো আমার মনে হয় সবার যদি কাজের সঙ্গে আপনার বৈশ্বিক বিষয়টা রেখেও যদি একটা মহৎ উদ্যোগ থাকে, সে নারীটি সফল হবেই, এবং এটাই আমার মনে হয় সবার থাকা উচিত। আপু আপনার ওইখানে আপনি ফুলের কথাটা বললেন, ড্রাই ফ্লাওয়ার, এটা কি এটা আসলে মানে কেমন কি, এটা যদি একটু বলতেন যে আসলে আমরা মানে ন্যাচারাল ফুল, সেটা হচ্ছে আমাদের এখন আমরা যে ন্যাচারাল যে প্রকৃতি থেকে যে পাতা, ফুল বা যে নির্যাসগুলো আছে সেগুলাকে আমরা কিভাবে আমাদের কাপড়ে একটু অ্যাপ্লাই করা যায় সেটা করছি। আর এটার একটা ভালো দিক হচ্ছে আমরা কিন্তু কেমিক্যাল জাতীয় যে ফ্যাব্রিকগুলো ইউজ করি, অনেক সময় ইদানিং কিন্তু আমাদের অ্যালার্জির অনেক প্রবণতা
রুক্ষতা এসে গেছে বা অনেকে স্কিনে কিন্তু স্যুট করছে না। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বাচ্চা থেকে শুরু করে সবারই হচ্ছে। তা আমাদের যেটা প্রকৃতির যে গাছগাছালি বা ফুল পাতা যেটা আছে সেখান থেকে আমি কালারটা নির্যাসটা বের করে সেই কাপড়টা সেখানে আমি কাপড় অ্যাপ্লাই করি এবং নিজের মতো করে ডিজাইন করি যেন তার এটা স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যসম্মত হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে পরিবেশ বান্ধব কাজ করে। যেমন আমরা দেখি যে আমাদের অনেক গাছ পাতা ঝরে পড়ে যায়, পচে যায়, পরিবেশ এটা দূষণ হচ্ছে। আবার আমরা কিন্তু যখন ফুল কিনতে যাই দেখি যে ফুলের দোকানে অনেকে ফুলগুলো ফেলে দিচ্ছে, হ্যাঁ সেটা আমার ওয়েস্টেজ হচ্ছে। তো সেটাই আমি একটু কাজে লাগাতে চাই, কাজে লাগিয়ে সেটাই আমি আবার নতুন করে সেটা প্রেজেন্ট করতে চাচ্ছি আমার মতো করে। চমৎকার একটা মানুষের ইউনিক আইডিয়া, আসলে প্রত্যেকটা মানুষের ইউনিক এবং আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাও আসলে ইউনিক হবে, এটাই স্বাভাবিক। সো কোথায় ফুল থেকে পাতা থেকে নির্যাস বের করে সেটা হচ্ছে ফ্যাব্রিকে প্রদান করা বা ফ্যাব্রিকটা তৈরি করা, মানে এগুলো আসলে অনেক দূর চিন্তা ভাবনা, এত দূর চিন্তা ভাবনা আসলে ক্রিয়েটিভ মানুষদেরই সাজে। আপু এবার একটু বলবো যে আপনি কি এই বিষয়ে আসলে কোনো ট্রেনিং করেছেন? আপু এই বিষয়ে ট্রেনিং বলতে আগে থেকে আমার এটা ধারণা ছিল, আগে থেকে আমার ধারণা ছিল এবং আমি ইউটিউবও দেখেছি। আসলে আমার মূল আগ্রহটা আমি যখন আমার কোনো কিছু আগ্রহ হয় তখন আমি আগে, এখন তো আমরা হচ্ছে ডিজিটাল যুগের মানুষ, তো আমি আগে ইউটিউব সার্চ করেছি, দেখেছি, অনেক ভিডিও দেখেছি। দেখার পর মনে হচ্ছে না আমার যেন জানার আগ্রহটা শেষ হচ্ছে না, আমার আরো কিছু জানতে হবে। মানে এটা আমাকে আরেকটু একটা জিনিস যখন আমি আমার কাস্টমারকে দিব বা আমার দেশের মানুষের কাছে দিব বা আমার দেশের বাইরেও যাবে, সেটা আমার আরেকটু কোয়ারি করে আরেকটু নিজে কনফার্ম হয়ে তারপরে দিই, যেন পরবর্তীতে এটা আমার মনে না হয় যে না আমার দ্বারা একটা মানে খারাপ হচ্ছে। তো সেটার পর আমি ট্রেনিং করেছি, আমি এসএম ফাউন্ডেশন থেকে ট্রেনিং করেছি, আমি বিসিক থেকে করেছি, আমি হচ্ছে আঞ্চলিক যেটা আপনার কৃষি পণ্য বিপণনের আমাদের একটা ন্যাচারাল ডাইং এর উপর কোর্স হয়েছে সেটা করেছি। এছাড়াও আমি আরো ছোটখাটো অনেক কিছুই করেছি, অনেক ছোট ছোট ট্রেনিং করেছি। করে আমি এটা মানে যত আমার মনে হচ্ছে না আমার আরেকটু জানতে হবে, তখন আমি আরো খুঁজে খুঁজে বের করে আরো কার থেকে জানা যায়, কিভাবে জানা যায়, এটাই আসলে এমন বিষয় ছিল। একটা মানুষ তিনি জানেন, কারণ তিনি স্টুডেন্ট বয়স থেকে এই কাজগুলো জানেন, তারপরেও তার কাজকে আরো ধার দেওয়ার জন্য, শান দেওয়ার জন্য, তিনি তার স্কিলকে আরো ডেভেলপমেন্ট করবার জন্য তিনি কিন্তু ক্রমাগত ট্রেনিং করেই গেছেন এবং স্টিল এখনো তিনি হচ্ছে ট্রেনিং করছেন। মাশাআল্লাহ, এই ধরনের মানুষ মানে শান দিচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন তার মেধা, তার মতো মানুষের মেধা আসলে কোন উচ্চ পর্যায়ে চলে গেছে। সো আমার কাছে মনে হয় যে শিক্ষার কোনো বয়স নেই। আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তার আমি এই বিষয় নিয়ে যদি কাজ করতে যাই, আমার জন্য ট্রেনিংটা কতখানি গুরুত্বপূর্ণ? অবশ্যই ট্রেনিংটা আমি মনে করব অন্তত 80% যদি 100 থেকে বলতে হয় 80% বা 100% গুরুত্বপূর্ণ। এটা আমার মনে হয় যে আমরা ট্রেনিংয়ে গেলে অনেক কিছু আমাদের ট্রেনার আমাদেরকে বলে, অনেক ট্রেনার থেকে অনেক ধরনের মূল্যবান মতামত পাই, অনেক ধরনের টেকনিক জানতে পারি, অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা সেখানে এক ধরনের কমিউনিটি তৈরি হয়, অনেকের সাথে পরিচয়, নেটওয়ার্কিংটা তৈরি হয়। দেখা যায় আমাদের অনেক সিনিয়ররা থাকেন যারা কাজ করে অভিজ্ঞ হয়েছেন, ওনাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। মানে আসলে এটা বিশাল ব্যাপার। এটা যে আসলে ট্রেনিং করছে না, আমার মনে হয় সে মিস করছে। আমার মনে হচ্ছে যে যত বেশি জানতে হবে, বুঝতে হবে বা শিখতে হবে, তত বেশি ট্রেনিংটা আসলেই দরকার। আচ্ছা, চমৎকার কথা বলেছেন। সেই সাথে নিজের প্র্যাকটিসটা খুব দরকার। আচ্ছা, আপু খুব চমৎকার একটা কিন্তু কথা বলেছেন যে আপনি যত জানবেন, যত শিখবেন, মানে আপনি চাইবেন, আপনি যত জানার আগ্রহ বাড়বে বা আপনি যতটাই জেনেছেন, আপনার তখনই আরো শেখার আরো আগ্রহ তৈরি হবে। তো এটা কিন্তু ঠিক, অনেকে আমরা বলি না যে মরতে মরতে পড়ছে, তো আপুর ব্যাপারটা কিন্তু ওই রকমই, যে তিনি জানছেন, তিনি জেনেছেন, তারপরও তার জানার ক্ষুধা কিন্তু মেটেনি। এই ব্যাপারটা আসলে আমাদের দেখাই যায় না। আমরা আসলে এইসব শেখা পড়ার বিষয়ে আসলে আমরা তো থাকতেই চাই না। ফোন হাতে আছে মানে আমাদের আর কিছুই লাগবে না, এরকম একটা বিষয়। আপনি কি মেলা করেছেন? মেলা করেন? জি, মেলা করি। আচ্ছা, আপনার কি মনে হয় নতুন উদ্যোক্তার জন্য বা তার পণ্য প্রচারের জন্য বা পরিচিত করবার জন্য মেলা কতখানি জরুরি? মেলা অবশ্যই জরুরি। আচ্ছা, যত বেশি মেলা করবেন, মেলা করা যায়,
তত বেশি পরিচিতিটা হয়, মানুষ সম্পর্কে জানা যায়, কাস্টমারের রুচি বা ওনাদের ডিমান্ড কীরকম, কি চায় ওনারা। হ্যাঁ, বেশি আমার কাছে মনে হয় মেলা করলে কাস্টমার সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়, যে আসলে আমার কাস্টমার কি চাচ্ছে। বা আমাদের একটা বয়স ভেদে অনেক আসে কাস্টমার, অনেক অনেক বয়সের হয়, দেখা গেছে ছোট থেকে শুরু করে। বেসিক্যালি তো আমার কাজগুলো হয় বেশি আপনার 10 বছর থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, বয়স্ক পর্যন্ত। তো সব ধরনের আসে, পুরুষও আসে, মহিলাও আসে, সবাই আসে। তাই মেলাটা আসলে জরুরি, এটা আমি কাস্টমারকে বুঝতে পারবো, জানতে পারবো ওনাদের ডিমান্ডটা কিরকম, ওনাদের ইচ্ছাটা কি কি চায়, সেই অনুযায়ী নিজেকে একটু ডেভেলপ করা যায়, আবার প্রোডাক্টকেও ডেভেলপ করা যায়। চমৎকার বলেছেন। তার মানে মেলাতে গেলে আপনার যেমন হচ্ছে ব্র্যান্ডিংটাও হচ্ছে, যে নেটওয়ার্কটাও হচ্ছে, তেমনি কিন্তু আপনি হচ্ছে জানতে পারছেন যে এখন বাজারে কি চলছে, বা আপনার কাছ থেকে আপনার ক্রেতারা কি চায়। আপনি হয়তো নিজেকে আরো ডেভেলপমেন্ট করবার আরেকটা সুযোগ পারেন সেখান থেকে, যে আপনি জানতে পারেন যে আপনার ক্রেতারা আপনার কাছ থেকে কোনটায় চাচ্ছে এবং কোনটায় তারা সন্তুষ্ট হচ্ছে। এই বিষয়গুলো জানা হয়ে গেলে আপনার জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া অনেক সহজ হবে। আপু, আমি এবার একটু জানতে চাই যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? হ্যাঁ, আমারও সবার মতো আমারও প্রতিবন্ধকতা ছিল, বা এখনো আছে, হয়তো বা একটু কমেছে, তবে আছে। আমার প্রতিবন্ধকতা ছিল, আমরা যেহেতু একটা বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হচ্ছি, তো আমাদের অবশ্যই ফ্যামিলির একটা বিষয় থাকে। ফ্যামিলির সাপোর্ট না পেলে আসলে কোনো মেয়েরই কিছু করা সম্ভব নয়, এটা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে বিয়ের পরে বেসিক্যালি হয় হাজব্যান্ড থেকে আসে বা শ্বশুরবাড়ি, এটা আমাদের ন্যাচারাল বিষয়, এটা হয়। তো এটা আসলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমার পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার পার্টনার আমাকে খুব হেল্প করছে, আর এখন পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, ওনারা আমাকে খুব সাপোর্ট করছেন, অনেক সাপোর্ট করছেন, যেটা আসলে মনে হচ্ছে আরো কিছু আরো আগে করলে হয়তো আর একটু বেশি হতো। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আমি সাপোর্ট পাচ্ছি। আর যেসব প্রতিবন্ধক আছে, আসলে কাজ করতে গেলে, কিছু করতে গেলে প্রতিবন্ধকতা থাকবেই, আমাদের এটাকে ওভারকাম করেই আসতে হবে। এটাই হচ্ছে আসলে রিয়েলিটি। চমৎকার চমৎকার বলেছেন। তো আমি একটু বলবো, যারা হচ্ছে আমাদের নারীদের সহযোদ্ধা বা হাজবেন্ড বলি আমরা, জীবন সঙ্গী, বা আমরা যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর শাশুড়ি ননদ দেওর অনেকেই থাকেন, সেখানে গেলে মেয়েরা হয়তো বাবার বাড়িতে যতটুকু স্বাচ্ছন্দ্য বা স্বাধীনতা পায়, হয়তো শ্বশুর বাড়িতে গেলে অতখানি পায় না। তো আমি অনুরোধ করব শ্বশুর বাড়ির সমস্ত লোকদের, আপনারা যে নারীটি কোনো উদ্যোগ দিতে চায় বা করছে, তাদের একটু সহযোগিতা করুন। একটা নারীকে আপনার সামান্য সহযোগিতায় আপনি কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছেন। এবং একটা সফল নারী, তিনি কিন্তু শুধুমাত্র নিজে সফল হন না, তিনি কিন্তু পরিবারের সবাইকে তার সফলতা ভাগ করে দেন। সো আমার মনে হয় নারীকে এই সহযোগিতা করুন। আবার এবার একটু বলবো যে প্রত্যেকের জীবনে, ধরেন একটা পুরুষের জীবনে, একটা সফল পুরুষের পেছনে একটা নারীর অবদান থাকে। তো তেমনি একটা নারীর পেছনে একটা পুরুষের বা অন্য কারো অবদান থাকতে পারে। আপনি এই অবদানটা আপনি আসলে কাকে দিতে চান? এখন আমি যে কাজটা করছি, আমি অবশ্যই বলবো আমার হাজবেন্ডের অবদান অবশ্যই বলতে হবে। এটা অনেস্টলি বলছি, এটা অনেকেই হয়তো বা অন্যভাবে নেবেন না। আমি 100% বলছি, আসলে আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা, ওরাই আমাকে বেশি ইন্সপায়ার করেছে। তবে আমার হাজবেন্ড প্রথমে দিকে একটু করছিল, তুমি কি পারবা, মানে বাচ্চা সংসার সামলায়, ওনারও কিছু লিমিটেশন ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করে দেখি, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, ঠিক আছে, পারবা, তুমি পারবা, হ্যাঁ পারবা, ঠিক আছে। তো এইটাই আমার হাজবেন্ড আসলে এটার, আমার বাচ্চারা, ওনাদেরকে দিতে চাই। ওনারা আসলে আমাকে অনেক হেল্প করছেন, এখনো পর্যন্ত সাপোর্ট করছেন। ওনাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করে এবং সুস্থ দান করে, এবং এভাবেই যেন আমাকে সারা জীবন সাপোর্ট করতে পারে, এইটাই, একসাথে থাকতে পারে। আমরা অনুষ্ঠানের থ্রুতে আপুর হাজবেন্ড এবং বাচ্চাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সেই সাথে আমার দর্শকদের বলবো, আপনারা প্লিজ আপনাদের সহধর্মিনীর পাশে দাঁড়াবেন। শুধুমাত্র সহধর্মী না, আপনার মাও হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী, আপনার ভাগ্নি, বা যে কেউ হতে পারে। একটা নারীর পেছনে আপনারা যদি একটু পুশ করেন, সে নারী তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং নারীরা যখন স্বাবলম্বী হয়, আমি একটু আগেও বলেছি, তারা কিন্তু তাদের সফলতা সবার সঙ্গে ভাগ করে নেন।
আপু এইবার একটু বলেন যে আপনার ব্লগ বাটিক টাইডাই এইগুলো আপনি যে ট্রেনিং এর কথা বলেছিলেন, আপনি আসলে কোনগুলো ট্রেনিং দিচ্ছেন? আমাদের কোন ব্লগ বলতে আমি বুঝিনি আপু। না না, মানে আপনি বললেন না যে ব্লগ বাটিক এটা তো আপনি করেন, হ্যাঁ, মানে আপনি ট্রেনিংটা আসলে আচ্ছা কিসের আচ্ছা, উপরে দিচ্ছেন? ট্রেনিংটা হচ্ছে আমার এখন বাটিক এবং ব্লগ এবং বাটিক দুটোই চলছে, তবে এখন বাটিকেরটা চলছে। আচ্ছা। বাটিকের ট্রেনিংটা এখন আমি শুরু করেছি, আর সেই সাথে মোমবাটিকের কাজও চলছে। আচ্ছা। আর আমাদের আসলে ব্লগ বাটিক টাইডাই বা মোমবাটিক অথবা এই যেটাকে আমরা ইকো প্রিন্ট বলি, যে গাছের পাতা দিয়ে আমরা ন্যাচারাল ডাইং করছি, আমাদের কিছু সিজন আছে। মানে আসলে সবটা কাজ একসাথে হয় না। দেখা গেছে ব্লগটা যখন করতে হয় ব্লগটা শুধু ব্লগটাই করতে হয়, আর যখন আমরা বাটিক করি তখন শুধু বাটিকটা নিয়ে করতে হয়, কারণ প্রত্যেকটা ট্রেনিং এমন একটু এটা ভ্যারাইটিস আছে। যেমন আপনার ব্লকের একটা পর্ব একটু বেশি মনে করেন, এটা বেসিক্যালি কেউ 2 মাস 3 মাস করে, অথবা কেউ 5 দিন 4 দিন, আমরা বেসিকটা ধরাতে গেলে একটু সময় লাগে। আরেকটা বিষয় হচ্ছে বাটিকের কিছু থাকে, যেমন বাটিক টাইডাই একটা থাকে আপনার, আবার হচ্ছে ন্যাচারাল ডাইং তো সম্পূর্ণ একটা আলাদা। মোম বাটিকের জন্য আমাদের আলাদা সময় দিতে হয়, যার কারণে আমরা কাজের সুবিধার জন্য এবং স্টুডেন্টরা যেন বুঝতে পারে, ওনারা যেন ব্রেনে ক্যাচ করতে পারে, সেই জন্য আমি একটু বিষয়টাকে পর্ব ওয়াইজ মানে ভাগ করে নিয়েছি, যেন তারা করছে। তো আমি এখন এটা বাটিক নিয়ে এখন আমার ট্রেনিংটা চলছে, কাজ চলছে। হ্যাঁ। আচ্ছা, কতজন স্টুডেন্ট আপনারা আছে? আসলে এটা হচ্ছে ব্যাচ অনুযায়ী হয়। এটা আমি যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টদের সুবিধা অনুযায়ী করি, কারণ আমাদের স্টুডেন্টরা হচ্ছে, আমরা বেসিক্যালি সবই হচ্ছে আপনার গৃহিণী, সবাই হচ্ছে গৃহিণী বা স্টুডেন্ট থাকেন বা চাকরিজীবী থাকেন, ওনারা কিন্তু সপ্তাহে প্রতিদিন আমাদেরকে সময় দিতে পারে না। তো আমি শুক্রবার শনিবার একটা অফ ডে রাখি, আর ওনাদের সুবিধা অনুযায়ী আমি কাজটা করাই, সেই অনুযায়ী আমি ব্যাচটা রেডি করি। তবে আমি ভালো একটু শেখানোর জন্য 5 জনের বেশি ব্যাচটা করি না, কারণ আসলে স্টুডেন্ট অনেক বেশি হলে হ্যান্ডেল করতে একটু ঝামেলা হয়, আবার ওনাদেরকে বুঝাতেও পারি না, আবার দেখা যায় একজনের সময় হলে আরেকজনের হচ্ছে না। তো যার কারণে আমি একটু মেম্বার কম নিয়ে ওইটাকে আমি একটু ব্যাচটা বাড়াই দিই, এইভাবে কাজটা করি আর কি। খুবই ভালো লাগলো যে আপু নিজেই কিন্তু শুধুমাত্র স্বাবলম্বী হতে চাচ্ছেন না, তিনি কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে তার স্টুডেন্টদের প্রশিক্ষিত করে তাদেরও কিন্তু কর্মসংস্থানের সুযোগে একটা হাত রাখছেন। আপু এবার একটু জানতে চাই যে আপনার মানে অনলাইনে তো পেজ আছে, জি, পেজটার নামটা একটু বলুন। স্বপ্ন বুনন পেজ। স্বপ্ন বুনন, আমরা কি স্বপ্ন বুননে খোঁজ করলে আপনার সমস্ত কাজ বা কি কি আপনি করছেন দেখতে পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আপনি কি স্টিচ ড্রেস তৈরি করেন নাকি আনস্টিচ? না, আমি আনস্টিচ ড্রেস তৈরি করি, কারণ স্টিচ ড্রেসে দেখা যায় অনেকের মেজারমেন্টটা হয় না, তো এইটা একটু প্রবলেম ফেস করতে হয় আমাদের, বিশেষ করে যেহেতু এটা আমাদের অনলাইনে আমরা করি, সেলটা হয়, তখন একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে আমি আনস্টিচটা একটু বেশিই করি। আর যদি কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে, উনি যদি আমাকে মেজারমেন্টটা ঠিকমতো দিতে পারে, তখন ওনাকে এটা তৈরি করে। চমৎকার। আপু আপনাদের শোরুমে মানে আপনার আউটলেটে যেটাই হোক, আপনার অনলাইনের বিজনেসে আপনারা হচ্ছে কত প্রাইস থেকে শুরু এবং কত পর্যন্ত আছে প্রাইস? আসলে আমার শাড়ির ক্ষেত্রে হচ্ছে, আমার শাড়ির আপনার 1500 থেকে শুরু করে 1200 বা 1500 থেকে শুরু করে আমার থাকে 2500, 3000, 3500। এটা আসলে কাজের উপর বেস করে হয়, কারণ আমার ডিজাইনটা এক এক রকম আসে, যেহেতু আমি নিজেই ডিজাইনটা করি, তো যার কারণে দেখা যায় যখন আমি একটু ডিজাইন বা কালার একটু ভ্যারাইটিস আসে, তখন এটা একটু তো এক্সপেন্সিভ হয়, তখন একটু সেটার উপর ভিত্তি করে আসলে প্রাইসটা নির্ধারণ হয়। আমি এখন আসলে ঠিক ক্লিয়ার মানে এত ফিক্সড করে বলতে পারছি না, এটা হচ্ছে আমার কাপড়ের উপর নির্ভর করে, হয় ডিজাইনের উপরে। আপনি কি কাস্টমাইজ করে দেন? যদি কেউ ধরেন আপনারটা ডিজাইনার ড্রেস হচ্ছে অবশ্যই, তারপর থাকে না যে কেউ হয়তো বললো যে আপু আমাকে ওই নীল রঙের পরিবর্তে ওখানে একটু সবুজ বসিয়ে দেন, এরকম কি হয়? হ্যাঁ, তার মানে আপনি কাস্টমাইজ করে দিই। আচ্ছা, চমৎকার। দর্শক, আমি একটু বলবো যে আমরা সবসময় হচ্ছে শোরুম থেকে বা দোকান থেকে তাদের পছন্দের বা তাদের মতো ড্রেসগুলো আমাদের কিনতে হয়, কিন্তু যখন আমরা কাস্টমাইজ করার সুবিধা পাই, যখন আমরা চিন্তা করি যে এই ড্রেসটা হবে আমার মতো, আমি যেমনটা চাই, সেই ক্ষেত্রে স্বপ্ন বুনন আপনার জন্য একটা পারফেক্ট একটা পেজ হতে পারে। সেখানে আপনি আপনার পছন্দ মতো রং এবং ডিজাইন আপনি হয়তো করতে পারবেন। এই কারণে আমার মনে হয় যারা এখনো চোখ রাখেননি স্বপ্ন বুননে, আপনারা এখনই দেখতে পারেন। একটু বলবো যে আপনার হচ্ছে 3 পিসও তো থাকে? জি, না 3 পিসও আছে। আচ্ছা, 3 পিসে আপনি হচ্ছে ফ্যাব্রিকের ক্ষেত্রে আসলে কোনটা প্রেফার করেন? আমি ফ্যাব্রিকের ক্ষেত্রে বেসিক্যালি বেশি আমি কটনটাই ফেভার করি, কারণ কটনটা 12 মাসই পরতে অনেক আরাম থাকে। আর যারা হচ্ছে আপনার চাকরিজীবী, বিশেষ করে চাকরিজীবীদের জন্য, স্কুল টিচার বা চাকরিজীবী বা যে সার্ভিস হলে যারাই আছেন, যেন তারা সব সময়টা রাফ ইউজলি পরতে পারেন, পরে আরাম পান, এবং সেখানে একটু গুড লুকিং থাকবে, একটু অন্যরকম ডিজাইন
ডিজাইন থাকবে, একটু আনকমন, মানে আমার ড্রেসটা আমারই। বাহ। হ্যাঁ, এটা স্বপ্নবুননেই Designer আছে, নেই। মানে এটা এমনই এমনই আমি চিন্তা করি এই ড্রেসটার এই ডিজাইনটা এটা স্বপ্নবুননেই আছে, এটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। এই ধরনের প্রোডাক্টগুলো আমি একটু বেশি করি এবং আমি কটনের উপর একটু বেশি কাজ করি। শাড়ির মধ্যে একটু ভ্যারাইটিস করি, আমি হাফ সিল্ক বা অন্য টাইপের কাজগুলোও করি, তবে থ্রি পিসের ক্ষেত্রে আমি কটনটাকে বেশি সাপোর্ট করি, চমৎকার, যেন খুব ভালো সবসময় নিতে বলেছে। পারে। হ্যাঁ, যা এটা কিন্তু আপনার ডিজাইনার ড্রেসই, কারণ হচ্ছে ও যে আমরা ছোটবেলায় বলতাম তো কি ওয়ান পিস মেড কারিগর ডেট এরকম একটা বিষয়। আপনি যেটা পরবেন শুধুমাত্র আপনিই পরবেন, এটা কিন্তু দ্বিতীয় আর কোথাও পাওয়া যাবে না। শুধুমাত্র আপনি যদি অর্ডার করেন তখন আপনি দ্বিতীয়টা পেতে পারেন। আচ্ছা আপু, এবার একটু বলেন যে আপনি যখন এই কাজটা শুরু করেন, হ্যাঁ, তো আপনার নিশ্চয়ই যে রং এর একটা ব্যাপার থাকে, তো আপনি তো বলেছেন যে সমস্ত আপনার মনে হয় সব রঙে কি আপনার ফুলের নির্যাস বা এরকম পরিবেশ বান্ধব রং? হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল ডাইং এর ক্ষেত্রে আমার সব হচ্ছে পরিবেশ বান্ধব যেসব আমাদের আমাদের দেশীয় যে গাছপালা, আমাদের যে ফুল থাকে, আমাদের যেসব বিভিন্ন ধরনের কাঠ গাছের পাতা থাকে, হ্যাঁ, যেমন বাদাম পাতা থাকে, তারপরে বিভিন্ন রকমের পাতা থাকে, এগুলা বট গাছের পাতা থাকে, গাঁদা ফুল থাকে, গোলাপ ফুল থাকে, তারপর হচ্ছে আপনার জঙ্গলি কিছু ইয়েলো কালার, বিভিন্ন কালারের ভ্যারাইটিস কালার থাকে, অপরাজিতা থাকে, এই ধরনের নিয়ে। তারপর নিম গাছের যে পাতা, নিম গাছের কালার দিয়ে যখন আমি ডাইং করব, ওইটা অনেক স্কিনের জন্য অনেক ভালো, যে আমরা এমনি জানি নিমটা হচ্ছে আমাদের ঔষধি একটা গাছ। তারপর অর্জুন গাছ থাকে, বিভিন্ন মঞ্জিষ্ঠা থাকে, তা এইসব নিয়ে আমরা কাজ করি। না আপু, আমি জানতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই রংটাকে আপনারাই তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করি, এখানে আমি বাইরে থেকে নিয়ে আসার এটা আসলে কোনো সুযোগ নাই। আচ্ছা, আর আপনি কি বাইরের কোনো কেমিক্যাল যুক্ত রং ব্যবহার করেন? না, এখানে হচ্ছে আসলে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এইগুলা ইউজ করতে হয়। কেউ যদি আমাকে বলে যে না আপু, আমাকে আপনি ন্যাচারাল ডাইং এর উপরে আপনি আমাকে এটা রেডি করে দিবেন, আমি তাকে সেভাবেই করে দিই। আর কেউ যদি বলে যে না আপনি আমাকে আদার্স মানে কেমিক্যাল ইউজ করে বা এইভাবে করবেন, সাধারণ বাজারে যে রংটা পাওয়া যায় এটা করবেন। তবে এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে আমরা যখন ন্যাচারাল ডাইং এর কাজটা করি তখন কিন্তু ওইটা একটু উজ্জ্বলতা কম হবে, মনে হবে যেন একটু ফেড, কিন্তু এটা আসলে হয় কি যখন আপনি ডে বাই ডে এটা বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু আস্তে আস্তে এটা রংটা উজ্জ্বল হয়। কিন্তু এটা একটু ধীরে হয়, এটা আপনি হুট করে দেখলে বলতে পারবেন না, যে মানে আপনার কাছে মনে হবে কেমন কাপড়, কেমন রং, কেমন ফেড হচ্ছে। কিন্তু আসলে হয় কি ওই আমরা তো একটা প্রকৃতির রংটা নিচ্ছি, সেখানে তো আমি কোনো কেমিক্যাল ইউজ করতেছি না, কোনো ধরনের কোনো রাসায়নিক দ্রব্য আমার হচ্ছে না। তো যেটা কারণে এটা আস্তে আস্তে রংটা যত একটু বেশি দিন যাবে তত এটা রংটার উজ্জ্বলতা বাড়ে। আর বাইরের যেটা কেমিক্যাল দিয়ে ইউজ করি আমরা, বাইরে যে রংটা, ওইটা আবার আপনি চটজলদি রং পাবেন, কিন্তু ওইটা হচ্ছে আপনার কাপড় একটু ড্যাম করে দিবে এবং সেই সাথে হচ্ছে স্কিনে হয়তো একটু প্রবলেম হবে। ওটাও থাকে, ওটাও ভালো, এটাও ভালো, তবে ন্যাচারাল ডাইংটা একটু বেশি ভালো। তো এই আর কি। চমৎকার আপু, আমরা মানে খুবই ভালো লাগলো। আমি যে অর্জুন গাছের ছাল দিয়েও যে হয়, নিম পাতা দিয়েও হয়, এটা আমি জানতাম না, এই প্রথম জানলাম। তো আমার অনেক ভালো লাগছে যে আপনারা ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করছেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের যে ন্যাচারাল রংগুলো, ওটা কি দীর্ঘস্থায়ী হয়? হ্যাঁ, ওটা দীর্ঘস্থায়ী হয় এবং ওটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন, একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। চমৎকার। আমরা একদম অনুষ্ঠানের শেষে আপু আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটু গান গিয়ে শোনাতে হবে, একটু যদি শোনাতেন। আসলে এটা আপু আপনি আমাকে বলেছেন, এখন এটা মনে হচ্ছে এটা আমার জন্য একটু বিপদই হয়ে গেল। অনেক আগেই করেছি, এখন কিছু মানে খুব একটা বেশি হবে কিনা জানি না, চেষ্টা করছি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার চমৎকার, খুবই সুন্দর আপু। আসলে আমাদের এই সেগমেন্ট আসলে একদম ইনস্ট্যান্ট থাকে, তো কারো হচ্ছে পূর্ব প্রস্তুতি আসলে থাকে না। তো আপনাদের কাছে অনুরোধ করব যে এটা নিয়ে আসলে কেউ সমালোচনা বা আলোচনা পুরোটাই করবার দরকার নেই, কারণ এটা জাস্ট একটা বিনোদনের একটা অংশ।
আপু একদম ঝটপট উত্তর দিবেন। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ব্লক থেকে, অনেক সময় হয়তো আপনারটা না, কিন্তু অনেক সময় আমরা বাজার থেকে কিনলে দেখা যায় যে ব্লকের ড্রেসের রং উঠে গেছে, খাড়ি উঠে গেছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? না, ব্লকের ড্রেসের রং তখনই উঠে যখন সেখানে আপনার প্রথম কথা হচ্ছে কেমিক্যালটা ভালো হতে হবে। Okay. দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে রংগুলো প্রসেসিং করি সেখানে আমাদের কিছু মানে কিছু মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্টগুলো প্রপারলি হতে হবে। আর তৃতীয় হচ্ছে আমরা যখন ব্লকের কাজগুলো করি, মানে এখানে আসলে হাতেরও কিছু কাজ থাকে, এটা হাতের কিছু কাজ থাকে। আমরা যেমন রান্না করি, রান্নার মধ্যে যেমন হলুদ মরিচ লবণ তেল যেভাবে দিই, আর যে ঠিক বিষয়টা এমনই। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে রং, আমরা যখন ব্লকের কাজ করি এটা একটু আমাদেরকে একটু প্রসেসিং থাকলে শুকাতে দিতে হয়। হ্যাঁ, এটার একটু কিছু নিয়ম কারণ আছে, যে এটা আমরা আসলে এগুলো তো হচ্ছে যত্ন করে পড়ার জিনিস, একটু যত্ন করে পড়তে হয়, আদরের জিনিস, মানে আদরে থাকে না, আমাদের সন্তানরা আদরে থাকে, আমরা আদরে থাকি, তা পোশাকগুলো এমনই আদরের জিনিস, একটু রোদে দিতে হয়। আর অবশ্যই আয়রন করতে গেলে উল্টা পিঠে আয়রন করতে হয়, কিছু সিস্টেম আছে। এসব যদি আমরা ঠিকঠাক মতো করে করতে পারি তাহলে এটাতে রং উঠবে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কেমিক্যালটা ভালো হতে হবে, আর মেজারমেন্ট ঠিক থাকতে হবে, মিক্সিংটা ঠিক থাকতে হবে। কাজটা যদি ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে এটা কখনোই উঠবে না, এবং যত্ন করে পড়তে হবে। চমৎকার বলেছেন আপু। অনেক সময় দেখা গিয়েছে যে আমরা যে বাটিকের রং যখন করতে যাই, তখন আমাদের নিজেদের নখটকও হচ্ছে অনেক সময় রঙিন হয়ে যায়, ওই ক্ষেত্রে আসলে কি করা? এটা হচ্ছে আমরা যখন বাটিকের কাজ করতে যাই, আমাদের সিস্টেম হচ্ছে হাতে গ্লাভস পরতে হবে। ওকে, 100% হাতে গ্লাভস পরতে হবে, কারণ আমরা গরম পানিতে হাত দিচ্ছি এবং আমরা কেমিক্যাল ইউজ করতেছি। এই কেমিক্যাল কিন্তু আমাদের স্কিনেরও ক্ষতি করতে পারে, ক্ষতি করে, আমাদের অনেক সময় খাড় হয়ে যায়। আমার এমন হয়েছে, আমি কাজ করে আমি ভাত খেতে পারিনি, মানে আমার হাত হয়ে গেছে। তো এটা আসলে ওই পর থেকে আমি আসলে খুব করে দিয়ে, মানে এক্সাইটমেন্ট থেকে কাজটা ফার্স্ট টাইম হয়েছিল, এরপর আর হয়নি। এটা হচ্ছে গ্লাভস পরতে হবে, গ্লাভস পরে কাজ করতে হবে এবং সাবধানের সাথে কাজ করতে হবে, তাহলে এটাতে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক আপনারা কিন্তু জেনে নিলেন যে অসাবধানতা বশত এই ধরনের কাজগুলো করবেন না, কারণ স্কিনের ক্ষতি হতে পারে। আপু শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে ফারহানা সেহরিন যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমার আগামী 5 বছরে আমি চাই ফারহানা সেহরিন সবার ঘরে ঘরে থাকুক। আমি একজন ফারহানা সেহরিন তৈরি করে যেতে চাই, এবং সবার আমার স্বপ্ন বুননের একটা, মানে স্বপ্ন বুননের ট্যাগ থাকুক, যে এটা স্বপ্ন বুননেই আছে, স্বপ্ন বুননই আছে, স্বপ্ন বুননই একটা, সেটাই হচ্ছে কথা। খুব সুন্দর করে আপু বলেছেন যে তিনি চান, মানে তিনি ছোট করে কিন্তু বলেছেন, কিন্তু এটার অর্থ কিন্তু বিশাল। তিনি তার স্বপ্ন বুননকে একটা ব্র্যান্ডে পরিণত করতে চান, যেখান থেকে সমস্ত ঘরে ঘরে তার পোশাক থাকবে এবং সবাই এক নামে জানবে যে এই পোশাকটা দেখলেই যেন বোঝে এই পোশাকটা স্বপ্ন বুননের ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো আপু কিন্তু অল্প কথায় খুব বড় কিছু বুঝিয়ে দিয়েছেন, ব্যাপারটা ধরতে হবে। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আমরা দোয়া করি আপনার এই ইচ্ছা পূরণ হোক, সফলতা আসুক। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে অনেক শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার মনের কথাগুলো যেন আমি সবাইকে জানাতে পেরেছি, এটাই হলো আমার আসলে বড় সার্থকতা। হ্যাঁ, ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আজকে আমাদের ফারহানা সেহরিন আপুর এই পর্বটি আপনাদের কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।